আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো বর্তনী ও জলবিদ্যুৎ। আলোচ্য বিষয়সমূহ তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহের প্রকারভেদ, অপর্যায়বৃত্ত প্রবাহ নাম ডিসি প্রবাহ, ডিরেক্ট কারেন্ট, পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ, রোধ কি, ইহার একক, ওহমের সূত্র, তড়িৎ বর্তনী, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, এমিটার, ভোল্টমিটার, ফিউজ, বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচরোধ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে প্রথম যেটা দেওয়া আছে তড়িৎ প্রবাহ, এটা বুঝতে গেলে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। সেই বেসিক বিষয়গুলি আগে আমি একটু আলোচনা করি, তারপরে আমি তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এখানে একটা পরিবাহী তার, এটার মধ্যে দুইটা বিভব যুক্ত করব আমরা। এখানে প্লাস 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 প্লাস, এইগুলি হলো প্রোটনের আধিক্য। বেশি প্লাস দেখা প্রোটন বেশি, এই জন্য আমরা বলবো এটাকে প্রোটনের আধিক্য এখানে বেশি। আর এখানে মাইনাস মাইনাস মাইনাস, এগুলি ইলেকট্রন। এখানে ইলেকট্রনের আধিক্য বেশি, ইলেকট্রনের আধিক্য বেশি। যেখানে প্রোটনের আধিক্য বেশি ওটাকে আমরা বলবো উচ্চ বিভব, আর যেখানে ইলেকট্রনের আধিক্য বেশি ওটাকে আমরা বলবো নিম্ন বিভব। তো আমরা এখানে কি বললাম, যেখানে ইলেকট্রনের আধিক্য বেশি, যেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি সেটাকে আমরা বলবো নিম্ন বিভব, আর যেখানে প্রোটনের আধিক্য বেশি তাকে বলা হয় উচ্চ বিভব। এখন তড়িৎ, যেখানে এখানে বিদ্যুৎ নিয়ে কথা আছে, ইলেকট্রনের প্রবাহকে বলা হয় বিদ্যুৎ। ইলেকট্রন প্রবাহ না হলে বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিভব পার্থক্য না থাকলেও আমাদের তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এখানে এই যে বিষয়টা, ইলেকট্রন এখন কোন দিকে যাবে? নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যাবে ইলেকট্রন, আর তড়িৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে। এদিকে তড়িৎ প্রবাহিত হবে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার উল্টা দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এটা হলো মূল বিষয়। এই বিষয়টা তোমার ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখানে কি বললাম, আর ইলেকট্রন তড়িৎ বা বিদ্যুৎ ততক্ষণ প্রবাহিত হবে যতক্ষণ এই পরিবাহীর যে দুটা বিভব দেওয়া আছে, উচ্চ এবং নিম্ন বিভব দেওয়া আছে, এইগুলির মধ্যে বিভব পার্থক্য বজায় থাকতে হবে। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। তাইলে আমরা কি জানলাম যে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভব থেকে ধাবিত হবে, এবং তড়িৎ তার উল্টা আবার তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে ধাবিত হবে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার করে ভালো করে বুঝতে হবে। নিম্ন বিভব এবং উচ্চ বিভব এর মাঝে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যটা বুঝবো না। তড়িৎ প্রবাহ বোঝার আগে আমার বিভব পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। তড়িৎ প্রবাহিত হবে না যদি আমরা পরিবাহী তারকে আমরা এখানে বিভব পার্থক্য যদি বজায় না থাকে, যদি পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য বজায় না থাকে, তাহলে আমাদের তড়িৎ প্রবাহিত হবে না। এই বিষয়টা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাইলে মনে রাখতে হবে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভব থেকে ধাবিত হবে, আর তড়িৎ প্রবাহটা বা ইলেকট্রিসিটিটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে ধাবিত হবে। যতক্ষণ ইলেকট্রন ধাবিত হবে, যতক্ষণ আমাদের বিভব পার্থক্য বজায় থাকবে, ততক্ষণ আমাদের ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখন আমরা যে তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা কি আমরা এখন লিখি, যে তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি। তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহকে আয়তনে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা তোমরা খেয়াল করো, কোন পরিবাহীর যে কোনো প্রসেসরের মধ্য দিয়ে একক সময় যে আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। কোন পরিবাহীর যে কোনো প্রসেসরের মধ্য দিয়ে একক সময় যে আদান প্রবাহিত হয়, কোন পরিবাহী একটা মনোকারী পরিবাহী এর প্রসেসরের মধ্য দিয়ে একক সময় যে আদান প্রবাহিত হবে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। কোন পরিবাহীর
যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে তড়িৎ প্রবাহ I সমান সমান জানি আমরা Q বাই T। I তড়িৎ প্রবাহ, Q হলো চার্জ বা আধান, T হলো সময়। এখানে আধানের একক আমরা জানি C কুলম্ব, সময়ের একক সেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 বা এম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক কি হয়ে গেল? এম্পিয়ার হয়ে গেল। এটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এ দ্বারা বোঝায় এম্পিয়ার, এ দ্বারা বোঝায় এম্পিয়ার বোঝায়। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে কি বললাম? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়, I সমান সমান Q বাই T। Q হলো এখানে চার্জ বা আধান, T হলো সময়। তাহলে এখানে আধানের একক হলো কুলম্ব, সময়ের একক সেকেন্ড। এটা উপর হয়ে গেলে কুলম্ব সেকেন্ড ইনভার্স 1, কুলম্ব সেকেন্ড ইনভার্স 1 কে বলা হয় এ মানে এম্পিয়ার। এ মানে হলো এম্পিয়ার। এই হলো আমাদের তড়িৎ প্রবাহ হয়ে গেল। এরপরে আমরা দেখব বিভব পার্থক্য বলতে কি বোঝায়। বিভব পার্থক্য সংজ্ঞাটা লিখে দিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাব। বিভব পার্থক্যের সংজ্ঞা তোমরা দিবা প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে কাজের যে পরিমাণটা, প্রতি একক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কাজের যে পরিমাণটা, সেটাকে বলা হয় তার বিভব পার্থক্য। প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় বিভব পার্থক্য। সংজ্ঞাটা লিখে দিয়েছি, তোমরা দেখো, খেয়াল করো। প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে বা স্থানান্তর করতে কাজের পরিমাণ ওই বিন্দুর বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান সমান W বাই Q। তাহলে আমরা কি বললাম? প্রতি একক আধানকে, এখানে যে Q মানে আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কাজের যে পরিমাণ, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করতে কাজের যে পরিমাণ, তাকেই বলা হয় ওই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। বিভব পার্থক্য ভি সমান W বাই Q। এখানে W হলো, আমরা যদি লিখি W কাজের একক জুল, আধানের একক কুলম্ব, জুল কুলম্ব ইনভার্স 1, এটাকে বলা হয় বা VOLT ভোল্ট। বিভব পার্থক্যের একক কি হয়ে গেল? ভোল্ট হয়ে গেল। তাহলে আমরা তড়িৎ প্রবাহ নিয়ে আমরা আলোচনা করলাম, বিভব পার্থক্য নিয়ে আলোচনা করলাম। তাহলে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে আমরা জানি
ইলেকট্রন ততক্ষণ প্রবাহিত হবে এবং ততক্ষণই তড়িৎ প্রবাহিত হবে। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এটা আমরা একটু মুছে দিই। এরপরে দেওয়া আছে তড়িৎ প্রবাহের প্রকারভেদ। দুই ধরনের তড়িৎ প্রবাহ আছে আমরা জানি, একটা হলো অপর্যায়বৃত্ত প্রবাহ আর একটা আছে পর্যায়বৃত্ত প্রবাহ। তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহের প্রকারভেদ। প্রথম আমাদের দেওয়া আছে অপর্যায়বৃত্ত প্রবাহ। অপর্যায়বৃত্ত প্রবাহ অথবা ডিসি প্রবাহ। ডিসি মানে ডিরেক্ট কারেন্ট। ডিসি বলতে আমরা কি বুঝি? ডিরেক্ট। সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের কোনো দিকের পরিবর্তন হবে না। তড়িৎ প্রবাহের প্রকারভেদের মধ্যে প্রথম যেটা দেওয়া আছে অপর্যায়বৃত্ত প্রবাহ বলতে আমরা কি বুঝি? ডিরেক্ট কারেন্ট মানে একমুখী, একদিকে। সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হবে না, সেই সমস্ত প্রবাহকে বলা হবে অপর্যায়বৃত্ত বা ডিসি প্রবাহ। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যে তড়িৎ প্রবাহ সব সময়, যে তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে প্রবাহিত হয় তাকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। এটা আমরা ব্যাটারি বা কোষ থেকে এটা আমরা পেয়ে থাকি অপর্যায়বৃত্ত প্রবাহটা। আমরা যদি এখানে এই গ্রাফের মাধ্যমে দেখাই, এরকম দেখাই, এদিকে সময়, এদিকে তড়িৎ প্রবাহ I। এটা যখন প্রবাহিত হবে এরকম কোনো দিক পরিবর্তন হবে না, এটাকে বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ। সময়ের সাথে সাথে এতে দিকের কোনো পরিবর্তন হবে না, একই দিকে প্রবাহিত হবে, ওটাকে বলা হবে অপর্যায়বৃত্ত প্রবাহ। আমরা এখানে লিখে দিচ্ছি চিত্র। অপর্যায়বৃত্ত প্রবাহ। এখানে আমরা কি দেখাইলাম? যে আমাদের সময়, এদিকে তড়িৎ প্রবাহ মানে I মানে তড়িৎ প্রবাহ, এদিকে সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হবে না, একই দিকে প্রবাহিত হয়। এইটাকে বলতে পারি আমরা অপর্যায়বৃত্ত প্রবাহ। তড়িৎ প্রবাহের মধ্যে এটা হলো আমাদের অপর্যায়বৃত্ত প্রবাহ। এরপরে দেওয়া আছে পর্যায়বৃত্ত বা এসি। এসি প্রবাহ বলতে আমরা কি বুঝি? অল্টারনেটিং কারেন্ট, যেটা সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হয়, সে তাকে বলা হবে পর্যায়বৃত্ত বা অল্টারনেটিং কারেন্ট। পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি। এসি হলো অল্টারনেটিং কারেন্ট। যখন কি হবে? সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হবে, তাকে বলা হবে পর্যায়বৃত্ত প্রবাহ। যেটা আমরা অপর্যায়বৃত্ত প্রবাহের উল্টা দিক। পর্যায়বৃত্ত প্রবাহ মানের পরিবর্তন হবে, পরপর দিক পরিবর্তন হবে যখন নির্দিষ্ট সময় পর পরে, যখন নির্দিষ্ট সময় পর পর প্রবাহের দিকের পরিবর্তন হয়, তাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। এদিকে সময়, এদিকে আয়টা বুঝাইলাম তড়িৎ প্রবাহ। এখানে এইভাবে একটা দিকের পরিবর্তন হবে। ভালো করে খেয়াল করো তোমরা যে পর্যায়বৃত্তের সংজ্ঞাটা আমরা পর্যায়বৃত্তে বলা হয় এসি। এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট।
যেটা হলো সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের একটা মানের দিকের পরিবর্তন হয়। নির্দিষ্ট সময় পর পর প্রবাহের মানে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হয়। দিকের পরিবর্তন হয়ে গেলে আমরা এটাকে বলবো এসি প্রবাহ। চিত্র পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহটা জেনারেটর এর উৎস, জেনারেটর বা ডায়নামো হলো পর্যায়বৃত্ত বা এসি কারেন্টের উৎস। এটা এক এক দেশে এক এক রকম হয়। বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার, যুক্তরাষ্ট্রে 60 বার দিক পরিবর্তন করে। এই হলো আমাদের পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। একটা হলো সবসময় একই দিকে প্রবাহিত হয়, আর একটা হলো সময়ের সাথে সাথে একই দিকে প্রবাহিত হয়, আর একটা হলো সময়ের সাথে সাথে এরা দিক পরিবর্তন করবে এক জিনিস, আবার যখন দিক পরিবর্তন করবে না তখন আরেক জিনিস। এই হলো অপর্যায়বৃত্ত এবং পর্যায়বৃত্ত প্রবাহ হয়ে গেল। এখন রোধ কি এবং রোধের একক। রোধকে ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স। রোধ মানে হলো বাধা। আমরা যে আলোচনা করলাম এর আগে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ নিয়ে, এটা তার সাথে অনেকটাই মিল আছে যে রোধ বাধা কখন হবে, যখন পরিবাহীর মধ্য দিয়া পরমাণু এবং ইলেকট্রন এগুলো প্রোটন চলাচল করবে। চলাচল করলে পরিবাহীর মধ্য দিয়া এরা সংঘর্ষে লিপ্ত হয় বা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হয়ে গেলে এরা বাধাপ্রাপ্ত হয়। এই যে বাধাপ্রাপ্ত হইল, এটাকে আমরা বলবো রোধ, ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স। এখন কতক্ষণ তারা বাধাপ্রাপ্ত হবে? যতক্ষণ পর্যন্ত এদের মধ্য দিয়া এদের তড়িৎ বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য থাকা মানেই সেখানে ইলেকট্রন ফ্লো হবে। ইলেকট্রন ফ্লো হওয়া বলতে আমরা বুঝি যে সেখানে ইলেকট্রন ফ্লো হওয়া বলতে বোঝায় যে সেখানে তড়িৎ চলাচল করবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাই এখন আমরা রোধের সংজ্ঞাটা আমরা লিখে দিচ্ছি যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়া ইলেকট্রন বা তড়িৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে আমরা রোধ বা রেজিস্ট্যান্স বলবো। ইহার একক হলো ওম বা ওহম। লিখে দিচ্ছি সংজ্ঞাটা, তাহলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। পরিবাহীর যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে বিদ্যুৎ চলাচল বা ইলেকট্রন চলাচল ব্যাহত হয়, এর মধ্যে ব্যাহত হয় তাকে রোধ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়। আর রেজিস্ট্যান্স আর দ্বারা প্রকাশ করা হয়। ইহার একক ওহম। ইহার একক ওহম। তাহলে আমরা কি বললাম যে পরিবাহীর যে ধর্মের জন্য বা যে পরিবাহিতার যে ধর্মের কারণে তড়িৎ চলাচল বিদ্যুৎ চলাচল ব্যাহত হয় সেটাকে আমরা বলবো ওহম। সেটাকে আমরা বলবো রোধ। রোধের ইংরেজি হলো রেজিস্ট্যান্স, রোধের একক হলো ওহম। এই হলো আমাদের রোধ নিয়ে কথা। এরপরে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ওটা হলো ওহমের সূত্র। এটা তোমাদের পরীক্ষায় অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওহমের সূত্র। ইংরেজিতে বলা হয় ওহমস ল। ওহমের সূত্রে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এখানে মনে রাখতে হবে যে পরিবাহীর তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়া যে তড়িৎ প্রবাহের মান তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে গুরুত্বপূর্ণ যে মূল যে পয়েন্টটা আছে সেটা আমাদের মনে রাখতে হবে। তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়া যে তড়িৎ প্রবাহের মান হলো আই,
এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়া প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা যদি এখানে মনে করি এখানে দুইটা বিভব দেওয়া আছে, উচ্চ বিভব নিম্ন বিভব। এখানে তড়িৎ প্রবাহের মান I, V বিভব পার্থক্য। তাই আমরা যে সূত্রের মধ্যে আমরা এখানে কি বললাম, যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান I পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। বিভব পার্থক্য হলো V। মানে এটা দ্বারা বোঝা গেল যে বিভব পার্থক্য বেশি হয়ে গেলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে, বিভব পার্থক্য কম হয়ে গেলে তড়িৎ প্রবাহের মান কম হবে। সমানুপাতিক বলতে বোঝায় বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, বিভব পার্থক্য যত কম হবে তড়িৎ প্রবাহ তত কম হবে। বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক, এটা দ্বারা এটা বোঝায়। এখন আমরা সূত্র এখানে সমানুপাতিক হইলো। এখন আমরা যদি এখানে এটা ব্যাখ্যা দিই, ব্যাখ্যা এখানে চিত্র দিলাম আমাদের সূত্র অনুযায়ী। এখানে কোনটার কি পরিচয়, এখানে I দ্বারা কি বোঝায়, V দ্বারা কি বোঝায়। এটা এখানে আমরা I দ্বারা বোঝায় তড়িৎ প্রবাহ। মনে করি দুই প্রান্তের বিভব পার্থক্য V এবং তড়িৎ প্রবাহ I। তাহলে আমরা ওমের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, আর এখানে রোধ আছে পরে আমাদের কাজে লাগবে, এবং রোধ R। আমরা রোধকে R দ্বারা প্রকাশ করি। আমরা এর আগে দেখে আসছি রোধ মানে হলো বাধা, এটাকে R দ্বারা প্রকাশ করা হয়। R মানে হলো রেজিস্ট্যান্স। আমরা একটু উপরে মুছি যে ওমের সূত্রটা বাংলা লেখার সাথে আমরা সূত্রটি লিখছিলাম যে তড়িৎ প্রবাহের মান ওমের সূত্র অনুযায়ী। আমি নিচে কোন জায়গা নিয়ে দেখে উপরে মুছে দিলাম I সমানুপাতিক V। আমরা কি বলছিলাম, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান I দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে I সমানুপাতিক V। এটাকে আমরা লিখতে পারি উল্টায় দিলে V প্রপোর্শনাল I বা V সমান IR। এখানে I দেখেন কি বোঝায়, R দ্বারা বোঝায় রোধ, আর I দ্বারা বোঝায় তড়িৎ প্রবাহ, আর V দ্বারা বোঝায় বিভব পার্থক্য। বা আমরা ঘুরাই দিলে IR সমান V বা I সমান V বাই R। এই তোমাদের ওমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, I সমান V বাই R। তোমরা পরীক্ষায় আসলে এভাবে বুঝাইলে বইয়ের মধ্যে তোমাদের বুঝাই দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে ওমের সূত্রটা আমরা দিব। ওমের সূত্রের মধ্যে বলা ছিল যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। সেই অনুযায়ী আমরা এখানে এটা পরিবাহী তার, এখানে বিভব পার্থক্য দুইটা, এখানে বিভব পার্থক্য দেওয়া আছে উচ্চ বিভব নিম্ন বিভব। এটাকে V দ্বারা প্রকাশ করলাম আমরা। I
তড়িৎ প্রবাহ ভি বিভব পার্থক্য ব্যাখ্যা দিলাম। মনে করি দুই প্রান্তে বিভব পার্থক্য ভি, তড়িৎ প্রবাহ যদি আই হয় এবং রোধ যদি আর হয়, তাহলে সূত্র অনুযায়ী লিখতে পারি আই সমানুপাতিক ভি বা আই প্রপোর্শনেট ভি বলা হয় এটাকে, যেটা বলে বাংলা বলা হয় সমানুপাতিক। ঘুরাই দিলে লেখা যায়, যদি সমানুপাতিক ঘুরায় লেখা যায়। এখন এটা উঠে গেলে সমান আর লেখা যায়, এগুলো উঠাই দিলে সমান আর, অন্য এল এম যা লেখা যায়, কিন্তু এখানে আর দেওয়া হয়েছে যেহেতু আমাদের ওহমের সূত্রের সাথে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য রোধের সম্পর্ক, এটা আমরা এখানে আর দিতে হবে। তাহলে আই আর সমান ভি, আই সমান লেখা যায় ভি বাই আর। তোমাদের পরীক্ষা আসতে পারে এমসিকিউ থাকে যে তড়িৎ প্রবাহের মান দেওয়া থাকবে, বিভব পার্থক্যের মান দেওয়া থাকবে রোধ কত, অথবা বিভব পার্থক্যের মান দেওয়া থাকতে পারে আর রোধের মান দেওয়া থাকতে পারে, তাহলে এখানে আই এর মান কত। এইভাবে তোমরা অঙ্ক ক্যালকুলেশন করবা। আশা করি তোমরা এটা ভালো করে তোমরা বুঝতে পারছো যে ওহমের সূত্রটা কি এবং ওহমের সূত্রের যে ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভালো করে খেয়াল করবা, তাহলে মনে হয় সমস্যা হবে না। এরপর যেটা গুরুত্বপূর্ণ যে কথা, এরপর যেটা দেওয়া আছে তড়িৎ বর্তনী। বর্তনী বলতে আমরা কি বুঝি? আমরা যখন হাঁটাচলা করি তখন আমাদের নির্দিষ্ট চলার পথ আছে, যে কোনো দিকে আমরা ইচ্ছা করলে হাঁটতে পারি, ঠিক আছে, কিন্তু চলার জন্য একটা পথ থাকে। এরকম তড়িৎ চলার জন্য একটা নির্দিষ্ট পথ থাকে। তড়িৎ চলাচলের যে পথ, সেই পথটাকে বলা হয় তড়িৎ বর্তনী। এখন এটা চলাচল করতে গেলে আমাদের কিছু উপকরণ লাগে, যেমন আমাদের কোষ ব্যাটারি লাগে, সুইচ লাগে, এমিটার লাগে, বাল্ব লাগে। যখন আমরা সুইচ সংযোগ দেই তখন বাল্ব জ্বলে ওঠে। যদি বাল্ব এমনি জ্বলবে না, যদি আমরা সুইচ না দেই, কোষ সংযোগ না দেই, তাহলে সবগুলো উপকরণগুলো সংযোগ দিলেই তখন সম্পূর্ণ বর্তনীটা প্রাপ্ত হবে। তাহলে তড়িৎ চলার যে সম্পূর্ণ পথ, এই পথটাকে বলা হবে বর্তনী বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা দেখো তোমাদের লিখে দিচ্ছি অনেক সোজা। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলা হয়। তাহলে আমাদের সংযোগগুলি আমাদের দিতে হবে, উপকরণগুলি আমাদের সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা কি বললাম? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলা হয়। দুই ধরনের তড়িৎ বর্তনী আছে, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ। আমি বোর্ডে লেখার আগে তোমাদের শ্রেণী সংযোগ বলে দিচ্ছি যে তড়িৎ উপকরণ সমূহ যখন পরপর সাজানো থাকবে, একটার পর একটা সাজানো থাকবে, তাকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। তড়িৎ উপকরণ সমূহ যখন পর্যায়ক্রমে থাকবে, একের পর এক থাকবে, সেটাকে বলা হয় শ্রেণী সংযোগ। আর সমান্তরাল হলো উপকরণ সমূহ সমান্তরাল ভাবে থাকবে, তাকে বলা হবে সমান্তরাল সংযোগ বর্তনী। তাহলে শ্রেণী সংযোগ বর্তনী আমরা দেখি। শ্রেণী সংযোগ বর্তনী বলতে আমরা কি বুঝি, সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। এটা চিত্রটা দিলে আগে ভালো হয়, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটা একটা ব্যাটারি, সুইচ, এমিটার, একটা বাল্ব, একটা বাল্ব, একটা বাল্ব, কোষ, সুইচ। এখন ইলেকট্রনটা কোন দিকে প্রবাহিত, মনে রাখতে হবে কোষের প্লাস থেকে মাইনাস দিকে। এটা অনেক সময় আলামাল হয়, এর জন্য খেয়াল থাকে। এগুলি বাল্ব, এগুলি বাল্ব, এগুলি বাল্ব। এটা এই বাল্ব রোধ R1, এই বাল্বের রোধ R2, এই বাল্বের রোধ R3। এইভাবে ইলেকট্রনগুলি প্রবাহিত হতে থাকে। এই যে আমরা এখানে যা আঁকলাম, এইটাকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। কোষের সাথে
এখানে সুইচ যখন আমরা এখন অন করব, অন করার সাথে সাথে এখানে সবগুলি বাল্ব একসাথে জ্বলবে। এখানে যদি কোনো মতে যে যখন আমরা শ্রেণী সংযোগ আমরা দিব, তখন যদি আমরা এই বর্তনী এই যেখানে যে বাল্ব আছে যে এই বাল্ব নষ্ট হয়ে যায়, পরবর্তী বাল্ব কিন্তু আর জ্বলবে না। এটা হলো শ্রেণী সংযোগ বর্তনী, কারণ এটা দিক বিদ্যুৎ প্রবাহের দিক একই দিক। এখানে বাল্ব এইটা বাল্ব নষ্ট হয়ে গেলে আমাদের এই বাল্ব ঠিক আছে, তারও ঠিক আছে, কিন্তু এগুলি কানেকশন হবে না, কারণ এরা বিদ্যুৎ প্রবাহের দিক একই দিক। এটা বন্ধ হয়ে গেলে পরবর্তী দিকগুলি হবে না। সাধারণত শ্রেণী সংযোগ বর্তনীগুলি দেওয়া হয় বিভিন্ন ধরনের গার্মেন্টস শিল্পে ব্যবহার করা হয়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়। কারণ গার্মেন্টসে যে একটা ফ্লোরের মধ্যে অনেকগুলি টিউবলাইট থাকে, বাল্ব থাকে, এতগুলি সুইচ একবারে দেওয়া সম্ভব না। এই কারণে সেখানে একটা সুইচ দিলেই 400-500 বাল্ব একবার জ্বলে যায়। এই যার কারণে শ্রেণী সংযোগ বর্তনী সেখানে সুবিধা, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানও শ্রেণী সংযোগ বর্তনীর সুবিধা। পক্ষান্তরে যখন আমরা সমান্তরাল বর্তনীটা বাসা বাড়িতে ব্যবহার করা হয়, যে আমাদের একটার মধ্যে একটা ফ্যান আছে, একটা বাল্ব আছে, যখন যেটা প্রয়োজন সেটা আমি সুইচ দিলাম, সেটা বাল্ব জ্বলে উঠলো, সুইচ দিলাম একটা ফ্যান ঘুরলো। যাই হোক, এটা আমরা তাহলে এইটা হলো শ্রেণী সংযোগ। তাহলে সংখ্যাটা কি হবে? তড়িৎ উপকরণ সমূহ যখন পরপর সাজানো থাকবে সেটাকে বলা শ্রেণী সংযোগ বর্তনী। সংখ্যাটা আমি তোমাদের লিখে দিয়েছি, দেখো তাহলে তোমরা বুঝবা। যখন বর্তনীতে রোধ, তড়িৎ যন্ত্র উপকরণ সমূহ পরপর সাজানো থাকে, যখন বর্তনীতে রোধ, বাল্ব বা অন্যান্য উপকরণ সমূহ পরপর সাজানো থাকে, তাকে শ্রেণী সংযোগ বর্তনী বলে। তোমরা চিত্রটা দেখে আন্দাজ করতে পারছো যে এখানে কি ঘটনা ঘটতেছে, যে এদের বাল্ব বা রোধগুলি বা এখানে কোষ, সুইচ এগুলি ধারাবাহিকভাবে সাজানো থাকবে, একটির সাথে আরেকটা পরপর সাজানো থাকবে, সেটা হলো শ্রেণী সংযোগ। এই হলো আমাদের শ্রেণী সংযোগ বর্তনী। সমান্তরালটা যদি আমরা এখানে রেখে দেই, সমান্তরাল সংযোগ বর্তনীটা দুই নাম্বার। সমান্তরাল সংযোগ বর্তনী, আমরা চিত্রটা একটু আগে দেখি। সুইচ, কোষ, চিত্র আমরা রাখলাম, একটা বাল্ব, একটা বাল্ব, একটা বাল্ব, তড়িৎ প্রবাহ বের হচ্ছে এখান থেকে। এটাকে বলা হয়, এটা ভোল্টমিটার। ভোল্টমিটারটা সমান্তরাল সংযোগে দেওয়া হয়, আর এই মিটারটা প্রয়োগ করা হয় শ্রেণী সংযোগে। এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে এভাবে। এইটা হলো আমাদের চিত্র, সমান্তরাল সংযোগ বর্তনী। এখানে বাল্বগুলো যুক্ত হচ্ছে সমান্তরাল ভাবে, R1, R2, R3। এর নির্দিষ্ট প্রান্ত আছে, এই বাল্বগুলির প্রান্ত বিন্দু এইটা, এই বাল্বগুলোর শেষ প্রান্ত বিন্দু এইটা, তাইলে এগুলো কি সমান্তরাল হবে? এখানে বাল্বগুলি এবং যে ভোল্টমিটারগুলি সমান্তরালে যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে উপকরণ সমূহ কি থাকবে? একটা নির্দিষ্ট একটা প্রান্ত বিন্দু যুক্ত থাকবে। দুই বা ততোধিক রোধ, যে বর্তনীতে দুই বা ততোধিক রোধ
তড়িৎ উপকরণ এমন ভাবে সংযুক্ত থাকবে যে সবকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তাদেরকে সমান্তরাল সংযোগ বর্তনী বলে। তাহলে এখানে সুইচে যখন আমরা সুইচ দিব তখন এগুলি তড়িৎ প্রবাহিত হবে। আর এখানে যে বাল্বগুলি, এখানে আমরা যদি এখানে সুইচ দেই, সুইচ দিলে এখানে এই বাল্ব জ্বলবে। আবার যদি এখানে সুইচ আমরা অফ করে দেই তাহলে এই বাল্ব জ্বলবে না। এখানে এমন না যে একটা সুইচ দিলে সবগুলো জ্বলবে, এই হলো পার্থক্য। তাইলে আমরা শ্রেণী সংযোগ বর্তনী আমরা জানলাম যে বর্তনীতে তড়িৎ উপকরণ সমূহ পরপর সাজানো থাকবে, সেটাকে বলা হবে শ্রেণী সংযোগ বর্তনী। আর সমান্তরাল হলো যে অনেকগুলি বাল্ব থাকবে, তার নির্দিষ্ট একটা সাধারণ বিন্দু যুক্ত থাকবে এবং অপর প্রান্তগুলো নির্দিষ্ট একটা সাধারণ বিন্দু যুক্ত থাকবে। এবং যখন আমরা যেটা প্রয়োজন, এখানে এটা সুইচ দিলে এটা জ্বলবে, এটা অফ করলে এটা বন্ধ হয়ে যাবে। এগুলো ভিন্ন মানের এখানে তড়িৎ প্রবাহ চলে। এটা এখানে আমরা যদি এটা সুইচ দেই তাহলে এটা জ্বলবে, এটা সুইচ না দিলে এটা বন্ধ থাকবে। এইভাবে এইগুলো হলো বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী, যেটা আমরা বাসা বাড়িতে প্রয়োগ করি বা ব্যবহার করি। এই হলো আমাদের তড়িৎ বর্তনী সম্পর্কে আমার কথা শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ। এরপর আমরা দেখবো এমিটার এবং ভোল্টমিটার। এমিটার একটা বৈদ্যুতিক যন্ত্র। এটা তড়িৎ প্রবাহ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমিটারের চিত্রটা যদি আমরা আঁকি, এভাবে দেখি আমরা, এমিটারে এখানে একটা কাটা থাকে, এখানে দাগাঙ্কিত থাকে মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, এম্পিয়ার এখানে দাগাঙ্কিত থাকে। এটাকে বলে কাটা, স্কেলের মধ্যে ঘুরতে থাকে। আর এখানে একটা থাকে রেড বাটন থাকে, ব্ল্যাক বাটন থাকে। রেডটা হলো পজিটিভ, ধনাত্মক। যেটা লাল দেওয়া থাকে এটা হলো রেড, লাল। আর যেটা কালো, ব্ল্যাক, এটা থাকে ঋণাত্মক। এখন এই হলো আমাদের এমিটার। এই এমিটারের কাজ হলো, যখন কি করবে, এমিটার হলো বর্তনীর তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। এটা শ্রেণী সংযোগ যুক্ত করা হয়। এমিটারটা শ্রেণী সংযোগ বর্তনী যুক্ত করা হয়। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হলো এমিটার। এমিটারের মধ্যে আমাদের মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার দাগ কাটা থাকে, যেটা এই বিক্ষেপ দেওয়া থাকে। তড়িৎ সংযোগ দিলে এই কাটাটা এদিকে এবং এদিকে বিক্ষেপ দেয়। তো এর মধ্যে একটা গ্যালভানোমিটার থাকে। এমিটারের মধ্যে গ্যালভানোমিটার হলো তড়িৎ প্রবাহের পরিমাণ এবং অস্তিত্ব নির্ণয় করার ক্ষেত্রে গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। এটা তোমরা আরো উপরে ক্লাসে গেলে সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। আপাতত গ্যালভানোমিটার এখানে বলতে বোঝায় তড়িৎ প্রবাহের পরিমাণ এবং অস্তিত্ব নির্ণয় করে, যে সেটা হলো গ্যালভানোমিটার। তাই এমিটারের মধ্যে ধনাত্মক প্রান্ত থাকে এবং ঋণাত্মক প্রান্ত থাকে। প্লাস হলো লালটা হলো ধনাত্মক, পজিটিভ, আর কালোটা হলো ঋণাত্মক। এই এমিটারকে এইভাবে প্রকাশ করা হয়, প্লাস এবং মাইনাস। এমিটার এমিটার এগুলো প্রকাশ করা হয়। এই হলো আমাদের
এমিটার। আর ভোল্টমিটার হলো যখন, তাহলে এমিটার এখানে আর তেমন কিছু নাই, মোটামুটি এই হলো এমিটার। এরপরে আমরা দেখব ভোল্টমিটার। ভোল্টমিটারের চিত্রটা ভি, এখানে একটা কাটা থাকে এরকম, এখানে এরকম ভোল্ট এককে দাগাঙ্গিত থাকে, এখানেও কোষের মতো এখানে রেড এবং ব্ল্যাক থাকে। এটা হলো পজিটিভ প্লাস ভি, এটা হলো নেগেটিভ মাইনাস ভি। আমরা সংক্ষেপে লিখলাম। আর ভোল্টমিটারকে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে ভোল্টমিটারটা হলো কি জিনিস? যে যন্ত্রের সাহায্যে ভোল্টেজের দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট এককে নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় ভোল্টমিটার। ভোল্টকে নির্ধারণ করা হয়। এটার মধ্যে গ্যালভানোমিটার থাকে, এইটাও গ্যালভানোমিটার থাকে। আর এখানে ভোল্টমিটারকে এখানে আমরা কি বললাম, ভি মানে ভোল্ট, এবং এরা বিক্ষেপ কাটা সূচক আছে, এটা স্কেলের উপর ঘুরতে থাকে, এটা ভোল্টকে দাগাঙ্গিত থাকে। এই হলো আমাদের ভোল্টমিটার। ভোল্টমিটার তেমন কিছু নেই, ইহাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখব ফিউজ, যেটা খুবই এটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আলোচনা। ফিউজ বলতে আমরা কি বুঝি? ফিউজ একটা তার, এখানে এস এন হলো টিন প্লাস পিবি, এটাকে লেড বলা হয়। এস এন এবং টি, এস এন হলো টিন আর পিবি হলো লেড। টিন এবং লেড এই দুইটা ধাতুর সমন্বয়, এক বা একাধিক ধাতু যখন সংমিশ্রণ হয় তাকে বলা হয় সংকর ধাতু। তাই এটাকে এই টিন এবং লেড এই দুইটা ধাতু সংকরের মাধ্যমে যে একটা তার, যে ফিউজটা হলো যে নিরাপত্তা, একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যেটা প্রয়োগ করলে এম্পিয়ার এম্পিয়ার 5 এম্পিয়ার, এই ফিউজটা 5 এম্পিয়ার থাকে, 10 এম্পিয়ার থাকে, 15 এম্পিয়ার থাকে, 30-60 এম্পিয়ার দেওয়া থাকে। বাসা বাড়িতে বাল্ব, ফ্যান এগুলোতে 5 এম্পিয়ার থাকে, কেটলি থাকে 10-15 এম্পিয়ার থাকে। বাড়িতে মেইন সুইচে আমরা 30 বা 15-60 এম্পিয়ারে আমরা ফিউজ ব্যবহার করি। 5 এম্পিয়ারের যদি আমরা ফিউজ ব্যবহার করি, তাহলে আমরা এটা কি জন্য ফিউজটা ব্যবহার করি? যে অতিরিক্ত যখন ভোল্টেজ যখন আসে, 5 এম্পিয়ার যখন বেশি ভোল্টেজ যখন আসতে থাকে, তখন আমাদের ফ্যান লাইট এগুলি ফিউজটা গলে যায়, আমাদের ফ্যান লাইট এগুলোকে ভালো রাখে এই ফিউজ আর কি। তাহলে ফিউজ, তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? যে ফিউজটা হলো টিন এবং লেডের সমন্বয়ে তৈরি এক বিশেষ ধরনের নিরাপত্তা, বিশেষ ধরনের ব্যবস্থা। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য আমরা যদি সংজ্ঞাটা লিখতে পারি, কি হইতে পারে সংজ্ঞাটা? বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য এক বিশেষ ব্যবস্থার নামই ফিউজ। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য এক বিশেষ ব্যবস্থার নামই হলো ফিউজ, যেটা এসএনটি এবং পিবি লেড এর সমন্বয়ে, ধাতু সংকরের সমন্বয়ে তৈরি। এটা বিভিন্ন এম্পিয়ার হয়ে থাকে, বিশেষ করে 5 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 30-60 এম্পিয়ার হয়ে থাকে। 5 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 30 অথবা 60 এম্পিয়ার হয়ে থাকে। তাহলে 5 এম্পিয়ার হলো বাসা বাড়িতে ফ্যান লাইট ব্যবহার করা হয়, 15 এম্পিয়ারে ইলেকট্রিক কেটলি ব্যবহার করা হয়, 30-60 এম্পিয়ার বাড়ির মেইন সুইচে ব্যবহার করা হয়। অনেক সময় আমরা এই ফিউজ তারটাকে ডাবল হিসেবে ব্যবহার করি। যদি আমরা 10 বা 15 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করি, ডাবল দিলে তার তাহলে ডাবল হয়ে গেল, 30 এম্পিয়ার হয়ে গেল, ডাবল দেওয়া যাবে না। যেখানে যে পরিমাণ আমাদের এম্পিয়ার প্রয়োজন, সেখানে সেই এম্পিয়ারের আমাদের ফিউজ ব্যবহার করতে হবে।
আর না হলে সেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। এবং এই ফিউজ তারের গলনাঙ্ক খুবই কম, তাপমাত্রা যখন বেশি ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন সঙ্গে সঙ্গে সেটা গলে যাবে। আমাদের যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলি আমাদের ভালো লাগবে। এই ফিউজ তারের গলনাঙ্ক খুব কম, যার কারণে এটা দ্রুত গলে যায়। কারণ এর কারণে পাশাপাশিতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা অতিরিক্ত তার ব্যবহার করব না, কারণ আমরা যদি ডাবল ব্যবহার করি একটাই তার ব্যবহার করতে হবে। ডাবল ব্যবহার করলে সেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেখানে আমরা যদি 5 অ্যাম্পিয়ার ব্যবহার করি এই মেইন সুইচ, তাহলে কিন্তু হবে না। মানে যখন যেটা প্রয়োজন সেখানে আমাদের সেই ফিউজ ব্যবহার করতে হবে। এই হলো আমাদের ফিউজ নিয়ে আমাদের কথা। এরপরে আমরা এই অধ্যায়ের সর্বশেষ যে টপিকস, বিদ্যুতের কার্যকর ব্যবহার, অপচয় রোধ, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে জনগণ তার নিরাপত্তার জন্য বাসা বাড়ি তৈরি করছে। সেখানে বাসা বাড়ি তৈরি করলে সেখানে বিদ্যুতের চাহিদা থাকবে। এখন আমাদের কার্যকর ব্যবহার, যেখানে যেটা প্রয়োজন, আমার এখন গরম লাগতেছে, ফ্যান আমি ব্যবহার করলাম, গরম লাগলো না তো ফ্যান অফ করে দিতে হবে। বাল্ব দরকার নেই, আমাদের বাল্ব সুইচ অফ করে দিতে হবে। এবং এটা সরকারের পাশাপাশি সব জনগণেরও সচেতন হইতে হবে। জাতীয় আমাদের সম্পদ বিদ্যুৎ, তাহলে বিদ্যুতের কার্যকর ব্যবহার, বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। অপচয় রোধে সচেতনতা মানে আমাদের সচেতন হইতে হবে। এখন অনেকগুলি পয়েন্ট আছে, তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি যে কার্যকর ব্যবহারের মধ্যে কি কি আমাদের আছে। বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান, এয়ার কুলার এগুলো আমাদের বন্ধ রাখতে হবে। প্রয়োজন ব্যতীত বাসায় ফ্যান, লাইট এবং এয়ার কুলার বন্ধ রাখতে হবে। আরো কিছু পয়েন্ট আছে। সাধারণ বাংলার পরিবর্তে আমাদের এনার্জি সেভিং ব্যবহার করতে হবে। কি কারণে ব্যবহার করবো আমরা? এটা ব্যবহার করলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং ব্যবহার করতে হবে। সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে, যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং ব্যবহার করতে হবে, যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। এরপরে আমরা আরো কয়েকটা পয়েন্ট রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে। রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রিজ কেনার সময় অনেক সময় আমরা প্রতিযোগিতা করি, কে বড় ফ্রিজ কিনবে, কে বেশি আধুনিক। এটা দরকার নেই। আমার ফ্যামিলি ছোট, আমার সেই পরিমাণ সাইজ অনুযায়ী আমার ফ্রিজ কিনতে হবে, প্রয়োজনীয় পরিমাণ সাইজের ফ্রিজ কিনতে হবে। প্রয়োজনীয় পরিমাণের ফ্রিজ ব্যবহার করতে হবে। বড় ফ্রিজ ব্যবহার করলে বেশি তড়িৎ খরচ হবে, যার কারণে
বেশি বড় মানের ফ্রিজ লাগলে আমরা কিনবো, যার যে মানে ফ্যামিলির সদস্য অনুযায়ী ফ্রিজ কেনাকাটা করতে হবে, তাতে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। আর নিজস্ব উদ্যোগে সোলার ব্যবহার করতে হবে। সৌর, যদি আমরা বলি সৌর বিদ্যুৎ, সোলার ব্যবহারে স্ব উদ্যোগী হতে হবে। সোলার ব্যবহারে স্ব উদ্যোগী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম। তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বর্তনী চলবিদ্যুৎ নিয়ে তোমাদের বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে এগুলো আলোচনা দেওয়া আছে, সেভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো করেই আমার এই লেকচারটা ভালো করে বুঝতে পারছো। তোমরা যখন আমার এই চ্যানেল যখন দেখবা, তোমরা বাসায় খাতা কলম নিয়ে বসবা, বারবার ভিডিওটা দেখবা, ভিডিওটা পুরো দেখবা, টেনে দেখবা না। তোমরা ভিডিওটা অন্যের সাথে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা এবং আমার এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবা, যাতে করে তোমরা পরবর্তী ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশনে তোমাদের চলে যাবে। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। পরবর্তী তোমাদের সাথে আবার কোনো পড়া নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।